গাড়ি দেখুন একবার, কোন গাড়িতে করে চুরি করতে যেতেন। এই দেখুন, নীলবাতি লাগানো থাকতো গাড়িতে, সরকারি গাড়ি একেবারে। গাড়ির সামনে কি লেখা থাকতো দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অন ডিউটি, পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল, অর্থাৎ সরকারি গাড়ি, মাথায় নীল আলো। সেই গাড়ি নিয়ে চুরি করতে যেতেন। রথে করে মহারাজরা শিকারে যেতেন শুনেছি, কিন্তু চুরি করতে কেউ নীলবাতি গাড়ি নিয়ে যেত বোধহয় প্রথম দেখা যাচ্ছে। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিনব এক কায়দা, রাস্তাঘাটে যদি কোনো জায়গায় ধরা পড়ে তো ট্রাফিকেও অন্তত সুবিধা পেয়ে যাবে নীলবাতি লাগানো রয়েছে বলে। তো এইরকম একটা গাড়িতে করে যে চুরি করতে যেত, সল্টলেকের কোথায় কোথায় কি কি চুরি করেছে এরা? সল্টলেক ডবলি ব্লকের বাসিন্দা মহেন্দ্রনাথ সরকার, তিনি কিন্তু অভিযোগ করে 18 তারিখে একটি অভিযোগ করে বিধাননগর পূর্ব থানায় তার বাড়িতে পরপর 3টি জেনারেটর চুরি হয়ে গিয়েছে। এরপরে বিধাননগর পুলিশের পক্ষ থেকে যখন তদন্তে নামা হয়, পূর্ব থানার পুলিশ তার বাড়ি থেকে প্রথম সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং দেখা যাচ্ছে নীলবাতি গাড়িতে করে সেই কিন্তু একেবারে পরপর 3টি জেনারেটর চুরি করা হচ্ছে। এরপরে পুলিশের পক্ষ থেকে আরও বেশ কিছু ফুটেজ সংগ্রহ করে 38 জায়গায় বিধাননগরের বিভিন্ন জায়গায়। সেই ফুটেজ দেখেই কিন্তু একেবারে নীলবাতি যে গাড়ি, সেই গাড়িটা কিন্তু শনাক্তকরণের কাজ করে। পরবর্তী ক্ষেত্রে গাড়ির যে নাম্বার, সেই নাম্বারও তারা পায় এবং দেখা যায় গাড়ির যিনি চালক ছিলেন তপন রায় নামে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বাগমারি এলাকা থেকে। এরপরেই তাকে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে মূল যে অভিযুক্ত একেবারে বিমল ব্যাপারী তার নাম উঠে আসে এবং তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে গ্রেপ্তার করে যে জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে, জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। নীলবাতি গাড়িতে করে চুরি করার কারণ, যাতে কোনোভাবে রাস্তায় যখন পুলিশের নাকা চেকিং হয় সেক্ষেত্রে যাতে কোনোভাবে সন্দেহ না হয়, পুলিশের গাড়ি যাতে না আটকায়, সেই কারণে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেছে। যে গাড়িটি আটক করেছে, গাড়িটি কিন্তু নবান্নে কোনো একটি ভাড়া খাটানো হতো, তার পরবর্তীতে সেই ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করা হয়, তারপরেই কিন্তু চুরির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গাড়িটিকে যখন আটক করা হয়েছে, এই ঘটনার সঙ্গে দুজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি পুলিশ জানতে পেরেছে আরও বড়সড় চক্র কাজ করছে। এইভাবেই নীলবাতি গাড়িতে করে কলকাতার বিভিন্ন জায়গায়, শুধু সল্টলেক নয়, চুরির ঘটনা ঘটিয়েছে। এবং এই নীলবাতি গাড়িতে করে বড়সড় চক্র আছে অনুপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না হলে এই বুদ্ধি এলো কোথা থেকে যে রাস্তাঘাটে কেউ সন্দেহ করবে না এবং ট্রাফিকেও কোনো জায়গায় ধরাও পড়বে না, একেবারে বোঝাই যাবে না যে কেউ চুরি করতে যাচ্ছে, জেনারেটর চুরি করছে বাড়ি থেকে সল্টলেকের, সেটা নীলবাতি লাগানো গাড়িতে, একেবারে সরকারি গাড়ি। বর্ধমানের জামালপুর হোক বা নাকাশিপাড়া হোক বা হাবড়া হোক, বেশ কয়েকটা জায়গা থেকে মানুষের গায়েঘাটা উঠছে, বেশ কয়েকটা জায়গা থেকে মানুষের মনে টেনশন তৈরি হচ্ছে, কারণ তাদের কাছে একটা করে চিঠি আসছে, পোস্ট অফিস থেকে একটা করে চিঠি আসছে, যে চিঠিতে লেখা হচ্ছে আপনার আধার কার্ডটি বাতিল করা হলো, ডিঅ্যাক্টিভেট করা হলো। এর পিছনে চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত দেখছেন, কেন্দ্রকে নিশানা করছেন। কেন কেন এই ধরনের ঘটনা ঘটবে? বিভিন্ন তপশিলি জাতির, নমশূদ্র মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে, রাজ্যকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে। তারা আগামী দিন যদি যে সুবিধাগুলো তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পায়, ডাইরেক্ট ব্যাংক বেনিফিটের মধ্যে পায়, তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা, যে আগে মানুষের আধার কার্ড গুলো কেড়ে নিলাম, তারপর আমি বলবো আমি তোমায় কেয়ার দেবো। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস। সিএ ঘুরিয়ে এনআরসি করার ছক, প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হুঙ্কার দিচ্ছেন এ রাজ্যে এনআরসি করতে দেবেন না, হুঙ্কার দিচ্ছেন অসমের মতো ডিটেনশন ক্যাম্পে রাজ্যে করতে দেবেন না। প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের উপরে, সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে এবং গরিব মানুষ গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না, আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ রাইট দেবে, তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে। অপমান করা নয়? আশ্বস্ত করছেন কেন্দ্র হাত তুলে নিলেও রাজ্য হাত ধরে রাখবে। যদি আধার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি অভিযোগ জানান, রাজ্য সরকার পোর্টাল খুলছে, আগামীকাল থেকে সেই পোর্টাল কাজ করবে। আধার গ্রিভ্যান্সেস পোর্টাল, আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো। যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট
তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না। শুধু তাই নয়, আধার কার্ড যদি বাতিল হয়ে থাকে কারো, যাতে কোনো রকম সুযোগ সুবিধা থেকে পরিষেবা থেকে বঞ্চিত না হন, বিকল্প কার্ড দেবে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহাড় না, বাংলাকে দমানো যাবে না। আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি, কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে। আশ্বস্ত হচ্ছেন এই মানুষগুলো? এই মানুষগুলোকে আশ্বস্ত করতে হবে, কারণ আজ ছিল আধার, কাল আধারে, হঠাৎ করেই আধার নেই, তাহলে কি হবে? অবশ্য সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দাবি করছেন একদিনের মধ্যে, আজ রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? ওই দেখুন, টুইট করে জানিয়ে দিয়েছেন, টুইট করে জানিয়েছেন শুভেন্দু অধিকারী যে তিনি কথা বলেছেন, তাকে আশ্বস্ত করেছেন অমিত শাহ, তাকে আশ্বস্ত করেছেন অশ্বিনী বৈষ্ণবজি যে তারা ঠিক করে দেবেন। 24 ঘন্টার মধ্যেই ডিঅ্যাক্টিভেটেড কার্ডগুলো রিঅ্যাক্টিভেটেড হবে, ডিঅ্যাক্টিভেটেড কার্ড রিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। সুকান্ত মজুমদারও একই কথা বলছেন, শুনুন। যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে প্রচার করা হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। ভয় পাবেন না, সিঁদুরো মেঘ দেখলে ডরাবেন না, এ আবার হয় নাকি? এই যে ডিঅ্যাক্টিভেট করার জন্য একটা চিঠি এসেছে, সেটা এসেছে পোস্ট অফিস থেকে। কবে চিঠি আসবে? যতদিন চিঠি না আসবে ততদিন কি অ্যাক্টিভেট হবে না? হাজার একটা প্রশ্ন মানুষের মধ্যে। তবে এই সব কিছুর মধ্যেই আবার রাজনীতি করছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের দাবি, সন্দেশখালী থেকে নজর ঘোরানোর জন্য আধার কার্ড নিয়ে রাজনীতি করছে তৃণমূল। আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে, তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। পাল্টা তৃণমূল দাবি করছে বড় সড় চক্রান্ত করেছিল বিজেপি। শুনুন। তারা একটা বড় চক্রান্ত শুরু করেছিলেন, তাদের জন্যই তাদের অথরিটি, তাদের সরকারের লোকজন এইভাবে আধার কার্ড থেকে লিঙ্ক কেটে দিয়ে হয়রান করছিল সাধারণ মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেস চড়া সুরে প্রতিবাদ করার পর তখন তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। যারা বলে আমরা কথা বলে ছাড়াচ্ছি, তার মানে তো সবিরোধী কথা, তার মানে তো তারা জানে যে কারা করিয়েছে। প্রসঙ্গ যখন সন্দেশখালী থেকে 144 ধারায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর 144 ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, যদি চান সন্দেশখালী যেতে পারেন, অনুমতি মিলল হাইকোর্টে। তবে কোথায় যাবেন, কি সূচি, সে সব কিছু হাইকোর্টকে জানাতে হবে। 3 ঘন্টার মধ্যে জানাতে হবে কখন যাবেন, সন্দেশখালীর কোথায় যাবেন, সেই সব কিছু জানাতে হবে, জানিয়ে দিল হাইকোর্ট। এবং 7 দিনের মধ্যে বসিরহাটের পুলিশ সুপারের রিপোর্ট তলব করা হলো। 1 ফেব্রুয়ারি থেকে জারি সব ক্রিমিনাল মামলার তথ্য তলব করা হলো। অর্ণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, একটু জানতে চাইবো, 7 দিনের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ এই সন্দেশখালীর 144 ধারার উপর, কিন্তু এই যে শুভেন্দু অধিকারী যাবেন, শুভেন্দু অধিকারীর যাওয়ার অনুমতিতে কি কি শর্ত থাকলো হাইকোর্টের? শুভেন্দু অধিকারী কোথায় যাবেন সেটা জানিয়ে দিতে হবে। 3 ঘন্টার মধ্যে তিনি সন্দেশখালীর কোথায় যেতে চান, কোন গ্রাম পঞ্চায়েত, কোন এলাকায়, তার তিনি যেহেতু জেড প্রোটেক্ট অর্থাৎ জেড সুরক্ষা বলয় পান, এক্ষেত্রে তার রুট লাইন সেটা ঠিক করে এই রাজ্য পুলিশের যেখানে যাবেন সে সংশ্লিষ্ট থানা, এক্ষেত্রে সন্দেশখালী থানা আগে থেকেই জানাতে হবে। তাই 3 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীর কালকে সন্দেশখালী যাওয়ার রুট লাইন জানিয়ে দিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত সূত্রের মারফত জানতে পারছি, সন্দেশখালী ব্লকে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া, আরো নস্করপাড়া সহ বেশ কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলিতে কাল শুভেন্দু অধিকারী যাবেন এবং সম্ভবত সকাল 8টা বা সকাল 9টার মধ্যেই তিনি রওনা দেবেন, এমনটাই তিনি হাইকোর্টকে 3 ঘন্টার মধ্যে যেটা জানানোর কথা জানাতে চলেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাবেন,
শর্ত তুমি যেটা বললে, তিনি কোনো রকম উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না, সেখানে মানুষের উদ্দেশ্যে কোনো ভাষণ তিনি দিতে পারবেন না, এবং তিনি এমন কোনো কিছু কাণ্ড করবেন না বা তার কর্মসূচিতে এমন কিছু থাকবে না যাতে ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, অর্থাৎ কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটে। অন্যদিকে এটাও বলা হয়েছে যে রাজ্যের পুলিশ যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, ল অ্যান্ড অর্ডার মানাতে ব্যর্থ হয় শুভেন্দু যাওয়ার সময়, তাহলে আদালত কিন্তু ধরে নেবে যে এই বিষয়টাতে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে রাজ্যের পুলিশ মানতে বা সেক্ষেত্রে আদালত কিন্তু ব্যবস্থা বা পদক্ষেপ করবে। আচ্ছা। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শুভেন্দু অধিকারী যাবে কিনা সেটা আদালত পরবর্তী শুনানির পর নির্ধারিত করবে। কিন্তু তুমি যেটা শুরুতেই বললে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা এর আগে দেখেছি বিচারপতি অপূর্ব সিনহা রায়, কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সন্দেশখালীর যে বিভিন্ন যে অভিযোগ নারীদের, সেই নারী নির্যাতনের অভিযোগ নিয়ে তিনি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিলেন। এবার বিচারপতি কৌশিক চন্দ্র, তিনি সন্দেশখালীর পুরো ঘটনায় কতগুলি এফআইআর হয়েছে, কতগুলি ক্রিমিনাল কেস হয়েছে, তার রিপোর্ট চাইলেন বসিরহাট জেলার পুলিশ সুপারের কাছ থেকে 7 দিনের মধ্যে। 7 দিন পর ধন্যবাদ। 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে, অর্ণব আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ। আমার কাছ থেকে থ্রু লয়ার জানতে চাওয়া হয়েছিল আমি কোন কোন জায়গায় যেতে চাই। আমি সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী জিপির 7 থেকে 8টা পাড়া যেখানে মহিলারা অত্যাচারিত হয়েছেন এবং যেখানে ভারতীয় জনতা পার্টির 14-15 জন কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই উদ্দেশ্যে আগামীকাল সকাল 9টায় আমি কলকাতা থেকে রওনা হব। আমার সঙ্গে এমএলএদের একটা ছোট্ট ডেলিগেশন থাকবে, 3-4 জন 5 জন এমএলএ নিয়ে আমরা কালকে সকাল 9টায় বেরোবো। আর যার অভিযোগে, যে নির্যাতিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, তিনি তো বলছিলেন তিনি ভয় পাচ্ছেন, তিনি অভিযোগ করেছিলেন তার বাড়ি ভাঙচুর হয়েছে। এই দেখুন তার বাড়ির সামনের ছবি। আজ তার ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য এবার থেকে প্রাইভেট প্র্যাকটিস করবেন, অর্থাৎ পদত্যাগ করলেন। ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন বিল্লদল ভট্টাচার্য। ঊর্ধ্বতনের বিরুদ্ধে বিষোদ্গার করলেন, মারাত্মক অভিযোগ, আর্থিক তছরূপের অভিযোগ, দুর্নীতির অভিযোগ করলেন। কেন্দ্রের হয়ে আর মামলা লড়বেন না বিল্লদল। এনি টাইপ অফ এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন। আমার বিলগুলো যেগুলো আসে বা আসতো যখন আমি ডেপুটি সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছি, এই বিলগুলো এসছে হচ্ছে কম্পিউটারে যে সিস্টেমটা আছে, যে সফটওয়্যারটা আছে, তার বেসিসে যেগুলো আপলোড করা হয় তার ভিত্তিতে সেই টাকাটি পাওয়া যায়। আর এটি একটি সম্মানের পোস্ট, অর্থের জন্য আমার মনে হয় না কেউ এই পোস্টটি নেবে আর কি, কেননা প্রাইভেট প্র্যাকটিসে হয়তো তার থেকে সুযোগ অনেক বেশি। আমি দেশের সেবার জন্য নিয়েছিলাম। আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি যে আমি ভারত সরকারকে সার্ভ করতে পেরেছি এই পোস্টে থেকে। না, শুভেন্দুবাবুর হয়ে আমি অনেক প্রাইভেট মামলা করেছি, এখনও করব। যে মামলাতে শুভেন্দুবাবু, যেখানে কেন্দ্রীয় সরকার পার্টি থাকতো, আমি কোনো মামলাতে অ্যাপিয়ার করিনি। যে মামলাতে আমি দেখেছি হচ্ছে যে কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারে আর কি, আমি কোনো মামলাতে অ্যাপিয়ার করিনি। শুভেন্দুবাবু সিভিল মামলাতে আমি অ্যাপিয়ার করেছি, বা রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা মামলা করতে পারমিটেড ছিলাম। ডেপুটি সলিসিটর জেনারেলরা পারে, অ্যাডিশনাল সলিসিটর জেনারেলরা সেটা পারেন না। তো যেখানে শুধু রাজ্য সরকার পার্টি আছে সেখানে হয়তো আমি আবেদনকারীর হয়ে অ্যাপিয়ার করেছি আর কি। তো এর মধ্যে আমার মনে হয় না যে এরকম কোনো ব্যাপার আছে বলে। আমি যতটুকু জানি, দেখুন আমি এমনিতেও কাজ করতে পারছিলাম না, আমি বিগত 3-4 মাস ধরে এখানে কাজ করতে পারছিলাম না, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না। এর সাথে দল বা কেন্দ্রীয় সরকারের অ্যাজ কোনো রকমের ব্যাপার নেই। আপনারা সবাই খোঁজ নিলে জানতে পারবেন, আপনারাও খুব ভালো করে জানেন এখানে এমন একজন জনৈক ব্যক্তি আছেন যিনি আমাদের আদালত এখানে 5 দিন হয় সপ্তাহে, উনি 5 দিনের মধ্যে 3 দিন আসেন না, বাকি 2 দিন হয়তো আসেন কখনো কখনো, অর্ধেক সময় উনি আসেন না, উনি থাকেনও না। কিন্তু প্যানেলের সবাইকে উনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে উনি না থাকলেও ওনার নাম দিয়ে দিতে হবে মামলাতে, আর নাম দিয়ে এরমভাবে কেন্দ্রীয় সরকারের টাকা ফিজ হিসেবে উনি নিচ্ছেন, যেটি সবথেকে বড় আর্থিক তছরূপ আর কি। এবার আমি প্রিন্সিপাল ওরিয়েন্টেড মানুষ, আমি প্রিন্সিপালের বাইরে বেরোবো না। আর আমি এমন কোনো জিনিস যদি আমাকে করতে বলা হয় যেটা আমার প্রিন্সিপালের এগেনস্টে, আমি সেই জিনিস করব না।
তাতে যদি আমাকে কারোর অপছন্দ হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে পরিবারে বড় হয়েছি বা আমি যে নীতি নিয়ে চলি বা আমার প্রাইভেট প্র্যাকটিস যে নেচারের ছিল বা যে লেভেলের আছে এখনও, তাতে আমার মনে হয় না যে আমি আমার প্রিন্সিপালসের সাথে কম্প্রোমাইজ করব বলে কখনো। তো আপনারা খোঁজ নিন, আপনারা খুব ভালো করেই জানতে পারবেন কেন হয়েছে, কি হয়েছে। এর মধ্যে কেন্দ্রকে দোষারোপ করবেন না, কেন্দ্রের কোনো দোষ নেই। কোনো দলকে রাজনৈতিক দলকে টেনে এনে জিনিসটাকে রাজনীতিকরণ করবেন না। আর আমি অনুরোধ করব, যেটা প্রথমেই বলে শুরু করলাম, সংঘকে রাজনৈতিকরণ করবেন না। সংঘর সাথে এর কোনো ব্যাপার নেই। যেটি হয়েছে আমার প্রতি হয়তো কারোর আমাকে হয়তো পছন্দ নয়, কলকাতা হাইকোর্টেরই জনৈক এক ভদ্রলোকের, সেই জন্যে তিনি হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করে কোনো ব্যুরোক্রেটকে দিয়ে দিল্লির এই জিনিসটি করিয়েছে। তো এর বাইরে আর কিছু নয়। আমি নিজেকে মনে করি যে আমি অত্যন্ত গ্রেটফুল যে আমি গর্বের সাথে কাজ করতে পেরেছি। যতটা সার্ভিস যতদিন দিয়ে গেছি কেন্দ্রীয় সরকারকে মোটামুটি সমস্তভাবে সাকসেসফুলি সার্ভিস দিয়ে গেছি। আমার সবথেকে বড় প্রাপ্তি হলো আমি প্রায় 1000 থেকে 1500 মতো ফোন পেয়েছি, যেখানে সবাই আমাকে বলছে যে তারাও সমস্ত হতবাক এবং বিস্মিত কিভাবে হয়েছে। আর আমাকে ইনফ্যাক্ট আমাদের প্যানেলের বহু ছেলে মেয়ে আমার ভাই বোনের মতো, তারা ফোন করে অনেকে আমাকে বলছিল যে তারাও রেজিগনেশন দেবে আমার এই ব্যাপারটির জন্য। আমি প্রত্যেককে হাত জোর করে অনুরোধ করেছি, আপনাদের মাধ্যমেও সবাইকে অনুরোধ করব, দেখুন প্লিজ, কেন্দ্রর সবাইকে দরকার, আপনারা প্রত্যেকে খুব কম্পিটেন্ট লয়ার, আর কেন্দ্রকেও আমাদের সবাই দরকার। তো এই জিনিসটি প্লিজ করবেন না। এটি একটি প্রফেশনাল জায়গা, কোনো পদই পার্মানেন্ট নয়, ক্ষণস্থায়ী। তো আপনারা সবাই ভালো করে কাজ করুন। আমি আরও গর্ববোধ করব আমাদের কেন্দ্রের প্যানেল যেটাতে আমি ছিলাম শুক্রবার অবধিও, সবাইকে যে লড়াই করাটা আমি শিখিয়ে দিয়ে গেছি, সেই লড়াইটা সবাই লড়তে থাকুন। এক চুল জায়গা ছাড়বেন না, ভালো করে মামলা করে কেন্দ্রকে ডিফেন্ড করুন, ভালো করে কাজ করুন। প্রতিনিধি অর্ণব আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে সরে গেলেন বিল্লদল ভট্টাচার্য এবং তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন বললেন। তার কথা শুনে খানিকটা অভিমানী মনে হলো। তিনি অভিযোগ করছেন ঊর্ধ্বতনের বিরুদ্ধে, অথচ পাশাপাশি অবশ্য বলছেন যে প্রফেশনালি এখানে কাজ করুন, সবাই লড়াই করুন, প্রফেশনালি কাজ করুন। নিজে সরে গেলেন কেন? দেখো অতনু, এটাই অত্যন্ত আশ্চর্যের। কাজেই কোথাও একটা অভিমানের মেঘ হয়তো তার কাছে জমে রয়েছে। কারণ কলকাতা হাইকোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল গত কয়েক বছর ধরে তিনি কাজ করছিলেন এবং সিবিআই এর হয়ে একাধিক মামলায়, মূলত নিয়োগ দুর্নীতি মামলা, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যত রিপোর্ট আদালতে পেশ হয়েছে হাইকোর্টে, সব রিপোর্ট কিন্তু বিল্লদল ভট্টাচার্য ডেপুটি সলিসিটর জেনারেল তার হাতেই এজলাসে জমা পড়েছে। এবং সেই জায়গা থেকে যে কাজ তিনি করছিলেন, সেই কাজের প্রতিদান হিসেবে তাকে যে সরে যাওয়া, সেই সিদ্ধান্তের কথা এখনো পর্যন্ত, আজ পর্যন্ত তাকে জানানো হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে তারকে সরিয়ে দেওয়া নিয়ে জল্পনা প্রচার শুরু হয়েছে এবং সেই জায়গা থেকেই আসল সত্যটা সামনে আনার জন্য তিনি সাংবাদিক সম্মেলন করেন। কিন্তু সাংবাদিক সম্মেলন করতে এসে তিনি বললেন সোশ্যাল মিডিয়া থেকে তিনি জেনেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা তাকে অ্যাপয়েন্ট করেছিল, কেন্দ্রীয় আইন মন্ত্রক বা সংশ্লিষ্ট দপ্তর, তাদের তরফ থেকে কোনো কমিউনিকেশন তার সঙ্গে করা হয়নি। এখানেই শেষ নয়, এটা বিস্ফোরক অভিযোগ আনলেন, আর্থিক তছরূপের অভিযোগ আনলেন এবং এই কলকাতা হাইকোর্টের জনৈক আইনজীবী যিনি কেন্দ্রীয় সরকারের হয়ে প্র্যাকটিস করেন, তিনি 5 দিনের মধ্যে 3 দিন অনুপস্থিত থাকেন হাইকোর্টে, অথচ মামলায় তার নাম নির্দেশনামায় যে কোনো নির্দেশনামায় কেন্দ্রীয় সরকার হয়ে যিনি আইনজীবী থাকেন তার নাম যখন লিপিবদ্ধ হয়, তখন তিনি ক্লেম করতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে নির্দিষ্ট রুট ধরে যে তার প্রাপ্য পারিশ্রমিকে টাকা দেওয়ার জন্য। এবং এই জনৈক আইনজীবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগ এনে তিনি বললেন তিনি আদালতে না এসে, হাইকোর্টে না এসে তার নাম লিখিয়ে তিনি আর্থিক তছরূপ করেছেন, কেন্দ্রের টাকা নয়ছয় করছেন, এই বিস্ফোরক অভিযোগ আনলেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সত্য ডেপুটি সলিসিটর জেনারেলের পদ থেকে নিজে সরে আজ প্রাইভেট প্র্যাকটিস শুরু করলেন এবং প্র্যাকটিস শুরু করে সাংবাদিক সম্মেলন করে তিনি কেন্দ্রের এই জনৈক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিস্ফোরক অভিযোগ আনলেন। এবার অর্ণব, দেখা যাক তার যে এই বক্তব্য সংবাদ মাধ্যমে, সেই বক্তব্যের প্রেক্ষিতে যার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন সেই অভিযোগের কোনো রকম তদন্ত হয় কিনা সেদিকেও নজর থাকবে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পদত্যাগ করলেন বিল্লদল ভট্টাচার্য। কেন্দ্রের হয়ে তিনি আর মামলা লড়বেন না জানিয়ে দিলেন, প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিয়েছেন।